তো হ্যালো স্টুডেন্ট, সবাইকে আমার চ্যানেল আর্টি সায়েন্স একাডেমিতে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ে একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল। না, বন্ড অ্যাঙ্গেল খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে অ্যারেঞ্জমেন্ট পড়ে, মানে ক্রমানুসারে সাজানো পড়ে অনেক কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই বন্ড অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। আর আমি আজকে যে ট্রিক্সটা দেবো, অর্থাৎ যে 4টা ট্রিক্স বলবো, সেই 4টা ট্রিক্সের মধ্যে তোমরা 90% কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। কত পার্সেন্ট বললাম? 90% কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। আর যে 10% বাকি রইলো, সেই 10% হচ্ছে এক্সেপশন। ওকে, আমি যে 4টে পয়েন্ট বলবো, সেই 4টা পয়েন্টকে খুব সুন্দর করে নোট করে নিলে তোমরা কী করবে না, 90%-এর অ্যান্সার তোমরা আপনি দিয়ে দিতে পারবে ওই 4টা রুলসকে ফলো করে। ওকে, তো প্রথমে আমরা জানতে হবে যে বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কী। তো সেই সব কথা বলার আগে আমি সবার আগে বলে দিতে চাই যে যারা আমার চ্যানেলের প্রথমবার, তো তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনে ক্লিক করা, এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ওকে, চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো কি বলছি আমি? বন্ড অ্যাঙ্গেল। তো বন্ড অ্যাঙ্গেল কী জিনিস দেখো, যদি আমি তো দেখো বন্ড অ্যাঙ্গেল জিনিসটা কি, যদি আমি এরকম অ্যাটম নিই, এ একটা অ্যাটম, এর সাথে দুটো বি অ্যাটম যুক্ত আছে, ঠিক আছে। তো এই যে অ্যাটমগুলো বন্ড দ্বারা যুক্ত আছে, তাদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা আমি সাপোজ ধরলাম থিটা, তো এটাই হচ্ছে গিয়ে বন্ড অ্যাঙ্গেল, বুঝতে পারলে? তো যদি এরকম এ বি তিনটে অ্যাটম একসাথে থাকে, বন্ডের সাথে যুক্ত, তাহলে যে কোণটা উৎপন্ন হয় তাকে আমরা বলবো কি না, থিটা। তো এখানে আমরা বুঝলাম যে এটা থিটা, কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে কীরকম না, এরকম দিবে যে PH3 অর NH3, তো এর মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি, কার বন্ড অ্যাঙ্গেল সবচাইতে কম, কেন বেশি কেন কম, এরকমও কোশ্চেন আসতে পারে। বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট আছে, 4টা এরকম অ্যাটম দিয়ে দিবে, 4টা মলিকুলস দিবে, তারপরে বলবে যে কার বন্ড অ্যাঙ্গেল সবচাইতে বেশি, কার বন্ড অ্যাঙ্গেল সবচাইতে কম, ক্রমানুসারে সাজাও। তো সেক্ষেত্রে প্রথমে তোমাকে যেটা দেখতে হবে, নোট করা আরম্ভ করো সকলে। তো প্রথমে যেটা তোমাকে নোটিস করতে হবে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। কি নোটিস করতে হবে? হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তো যারা এই হাইব্রিডাইজেশনের ক্লাসটা এখনও পর্যন্ত করনি, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ দয়া করে গিয়ে হাইব্রিডাইজেশনের ক্লাসটা করে এসো, তাহলে তোমরা কি করতে পারবে না, এই বন্ড অ্যাঙ্গেলটা বুঝতে পারবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা এইভাবেও সার্চ করতে পারো যে হাইব্রিডাইজেশন বাই আর্টি সায়েন্স একাডেমি। ওকে, তো দেখো এখন আমি কি বলছি না, হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। কি অ্যাটম না, সেন্ট্রাল অ্যাটম। অবশ্যই সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন তোমাকে দেখতে হবে। কি বললাম? সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন। তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটমকে এ, তাহলে এর হাইব্রিডাইজেশন দেখবো, নট বি। ওকে, তো এরপরে কি না, যদি sp3 হয়, হাইব্রিডাইজেশন যদি sp3 হয়, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত হবে না, 109 ডিগ্রি 28 মিনিট। কত বললাম? 109 ডিগ্রি 28 মিনিট sp3। ওকে, 109 ডিগ্রি 28 মিনিট। তো এই যে এখন যে ইয়েটা শেপটা কীরকম হয় না, শেপটা হয় এরকম কিছুটা, এরকম এর অ্যাঙ্গেলটা হয় 109 ডিগ্রি 28 মিনিট। বলো বুঝতে পারলে কি না? 28 মিনিট। এরপর যদি sp2 হয়, তো sp2 হলে কী হবে না, এর বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। কত বললাম? 120 ডিগ্রি। ট্রায়াঙ্গুলার প্লেনার 120 ডিগ্রি। বলো বুঝতে পারলে কি না? এরপরে যদি আরেকটার কথা বলি, সেটা কত না, sp-র কথা বলি। sp হচ্ছে লিনিয়ার শেপ। sp কার শেপ না, লিনিয়ার শেপ, অর্থাৎ এটা হচ্ছে 180 ডিগ্রি। কত বললাম? 180 ডিগ্রি। বলো বুঝতে পারলে কিনা? তাহলে এখানে যদি বলি সবচাইতে বেশি বন্ড অ্যাঙ্গেল কার না, sp-র, তারপরে বন্ড অ্যাঙ্গেল কার না, sp2, তারপরে sp3। এইভাবে আমরা কি করতে পারবো না, যে কোনো মলিকিউলসের আমরা বন্ড অ্যাঙ্গেলটা বের করে নিতে পারবো, মানে ক্রমানুসারে সাজাতে পারবো। ওকে, এরপরে যদি এরকম ঘটনা ঘটে যে হাইব্রিডাইজেশন সেম হয়ে গেল, দুটো মলিকিউলস দিলাম যাদের হাইব্রিডাইজেশন সেম হয়ে গেল, সাপোজ আমি কথাটাই বলছি PH3 আর NH3 যদি কথা বলি আমি, এখানে যদি তুমি নোটিস করো PH3 হাইব্রিডাইজেশন হচ্ছে 3, মানে sp3, আর এরও হচ্ছে sp3, তাহলে একটা কথা ভাবো যে এদের যদি হাইব্রিডাইজেশন সমান হয়ে গেল, এখন আমরা কি করব? তাহলে দেখো সেকেন্ড টপিক লেখো, যদি হাইব্রিডাইজেশন হোয়েন, কি লিখবে? হোয়েন হাইব্রিডাইজেশন of central atom is same, then তোমার কি করার আছে না, then you also see, তুমি দেখবে কি না, লোন পেয়ার অফ সেন্ট্রাল অ্যাটম। কি দেখবে? লোন পেয়ার
অফ সেন্ট্রাল অ্যাটম, তাহলে তখন কি করবে না সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ারকে তুমি নোটিস করবে। ওকে, এরপরে আমি বলবো যে লোন পেয়ার কীভাবে বের করতে হয়, হাইব্রিডাইজেশন কীভাবে করতে হয়। যারা ভিডিওটা দেখেছো তাদের ক্ষেত্রে কোনো মনে হবে না, বাট আমি এখানেও ওটা একটু হালকা ডিসকাশন করে দেবো, ঠিক আছে। তো এরপরে আসছে আমরা 3 নম্বরে দুটো আছে। যদি ধরো কোনো সময় এই সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশনও সেম হয়ে গেল, আবার কি না লোন পেয়ারও সেম হয়ে গেল, তখন তুমি কি দেখবে, যখন ধরো হাইব্রিডাইজেশনও সেম হয়ে গেল, আবার কি না লোন পেয়ারও দুটোই সেম হয়ে গেল, তখন তুমি কি করবে, সাপোজ আমি যদি কথা বলি PH3 আর NH3 কথা যদি বলি, এদের হাইব্রিডাইজেশন sp3 লোন পেয়ারও একটা, এক্ষেত্রে আমি কি করব, তখন তোমাকে দুটা জিনিসের উপর ডিপেন্ড করতে হবে। একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্স হয়, CA ইকুয়াল টু যদি ডিফারেন্ট হয়, অর সাইডে মানে হচ্ছে যদি পার্শ্ববর্তী যেগুলো অ্যাটাচমেন্ট যেগুলো অ্যাটম আছে তারা যদি কি হয় সেম হয়। কি বলছি ভালোভাবে নোটিস করো, যদি সেন্ট্রাল অ্যাটম ডিফারেন্স হয় আর সাইডের অ্যাটম যদি সেম হয়, তাহলে তার ইলেকট্রোনেগেটিভিটি তোমাকে দেখতে হবে। কি দেখতে হবে, ইলেকট্রোনেগেটিভিটি। যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, কি বললাম, যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে তার কি হবে না BA অর্থাৎ বন্ড অ্যাঙ্গেলও কি হবে না বেশি হবে। সেটা আমি পরে ডিসকাশন করছি কেন হয়, কিসের জন্য হয়, আমি উদাহরণের সাথে সাথে ওগুলা ডিসকাশন করব। তার আগে তোমরা এগুলা নোট করে নাও, ঠিক আছে। আর একটা কি না যদি CA সেম হয়, অর্থাৎ সেন্ট্রাল যে অ্যাটম সেটা কি হবে না যদি সেম হয়, অর কি হবে না সাইড অ্যাটম যেগুলো আছে সেগুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে তুমি কি করবে, যদি সেন্ট্রাল অ্যাটম সেম হয় বাট সাইডের অ্যাটম সেগুলো যদি ডিফারেন্ট হয়, তাহলে তোমার কাজ হবে সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তুমি সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি দেখবে। এক্ষেত্রে কি হবে, এগুলো অবশ্যই সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি দেখবে। ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে সেক্ষেত্রে কি হবে না BA অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল তত ডিক্রিজ করবে, এ যত ইনক্রিজ করবে এ তত ডিক্রিজ করবে। বলো বুঝতে পারলে কিনা, খুব ইজি। তাহলে আরেকবার বলে দিই প্রথম দিকে কি বললাম না, যদি প্রথম তোমার কাজ হবে কি না হাইব্রিডাইজেশন দেখা। যদি হাইব্রিডাইজেশন থেকে তোমার কোশ্চেনটা সলভ হয়ে যায় তাহলে তো খুবই ইজি। যদি দেখো একটা সলভ হলো বাকি তিনটা একই ম্যাচ করছে, তখন তোমাকে কোন পজিশনে যেতে হবে, 2 নম্বর পজিশনে। তখন তোমার লোন পেয়ার দেখতে হবে। এবার ধরো কি হলো না দুটোর মধ্যে একটা হাইব্রিডাইজেশন একটা লোন পেয়ারে ক্লিয়ার হয়ে গেল, বাকি দুটো যেগুলো রয়ে গেল সেগুলো দেখবে কি হয়ে গেল না সেম হয়ে গেল, লোন পেয়ারও সেম সেন্ট্রাল অ্যাটম সেম হাইব্রিডাইজেশন সেম। তখন তোমাকে আসতে হবে এই দুটোতে কি না সেন্ট্রাল অ্যাটম যদি ডিফারেন্স হয় ওই দুটোর মধ্যে, আর যদি সাইড অ্যাটম যদি সেম হয় তাহলে তোমাকে ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। যদি ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয় তাহলে বন্ড অ্যাঙ্গেল বেশি হবে, আর যদি সেন্ট্রাল অ্যাটম যদি সেম হয় আর সাইড অ্যাটম যদি ডিফারেন্স হয় তাহলেও তোমাকে কি করতে হবে না ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে বন্ড অ্যাঙ্গেল তত কমবে, মানে তত ডিক্রিজ করবে। বলো এতদূর অবধি সকলে কনসেপ্ট একদম ক্লিয়ার আশা করছি। তো এরপরে যদি আমি একটা কোশ্চেন নিই, কোশ্চেনটা কি না BeCl2 BCl3 অর হচ্ছে CCl4। ওকে, তো এক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট কী করতে হবে না ফার্স্টে আমাদেরকে হাইব্রিডাইজেশন দিয়ে দেখতে হবে। তো ফার্স্ট আমরা কাজ করব কি না হাইব্রিডাইজেশন বের করব। হাইব্রিডাইজেশন বের করা মানে কি জেড এর মান ক্যালকুলেট করা। কার মান ক্যালকুলেট করা, জেড এর মান ক্যালকুলেট। আর জেড এর মান ক্যালকুলেট করার পদ্ধতি বা প্রসেস আমি আগে বলেছিলাম, বাট আজকেও আমি একবার লিখে ফেলছি। দেখো কি না হাফ অফ নম্বর অফ কি বলছি না কোভ্যালেন্ট ভ্যালেন্স ইলেকট্রন, কোভ্যালেন্স না ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্ববহিষ্ঠ কক্ষে কটা ইলেকট্রন আছে, ঠিক আছে। কি বললাম আমি, ভ্যালেন্স ইলেকট্রন অন সেন্ট্রাল অ্যাটম, অবশ্যই এটা সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে হবে। প্লাস যদি পজিটিভ যদি প্লাস হবে, কি প্লাস হবে না যদি নেগেটিভ চার্জ কেউ থাকে, কি থাকে যদি নেগেটিভ চার্জ কেউ থাকে এর সঙ্গে বিয়োগ হবে। কে বিয়োগ হবে না বিয়োগ হবে যদি কোনো পজিটিভ চার্জ থাকে। কি বলছি আমি ভালোভাবে নোটিস করো সকলে, যদি নেগেটিভ চার্জ থাকে সেটা যোগ হবে, যদি পজিটিভ চার্জ থাকে সেটা বিয়োগ হবে। তার সঙ্গে আবার যোগ হবে কে না নম্বর অফ মোনোভ্যালেন্ট কি অ্যাটমস, মোনোভ্যালেন্ট অ্যাটম কে না HFCl BRI, এগুলো হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম যাদের শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা আছে 1। ওকে, এগুলো হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম। ওকে, তো এরপরে জেডের মান তো ক্যালকুলেশন করবে কিভাবে বুঝে গেলে। এরপর জেডের মানের উপর কিভাবে হাইব্রিডাইজেশন ডিপেন্ড করে না যদি জেডের মান
যদি যদি জেডের মান 4 হয়, যদি জেডের মান 4 হয় তাহলে সেটা কি হবে না sp3 হাইব্রিডাইজেশন হবে, এর বন্ড অ্যাঙ্গেল হবে 109 ডিগ্রি 28 মিনিট। যদি 3 হয় জেডের মান তাহলে হবে sp2 আর এর বন্ড অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। আর যদি হয় কি না 2 তাহলে হবে sp আর বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। বলো সকলের কনসেপ্ট একদম ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা? তো এখানে যদি আমি BeCl2 BCl3 আর CCl4 এর কথা বলি তাহলে এই যে BE এর যদি আমি অ্যাটমিক নাম্বারের কথা বলি তাহলে কত না 4, BE এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 4। যদি BE এর অ্যাটমিক নাম্বার 4 হয় তাহলে এর যে ইলেকট্রনিক কনফিগারেশনটা সেটা কি হবে না 2 হবে। কত হবে 2 হবে। তার মানে এর ভ্যালেন্স সেলের ইলেকট্রন সংখ্যা কত 2টি। তাহলে এর যদি আমি জেড এর মান ক্যালকুলেশন করি তাহলে কি হবে z ইকুয়াল টু হবে হাফ, কি হবে z ইকুয়াল টু হবে হাফ প্লাস কি হবে না ইনটু হবে কত 2। এরপরে দেখো এক্ষেত্রে কোনো নেগেটিভ চার্জ নেই, কোনো পজিটিভ চার্জ নেই, এক্ষেত্রে দেখো মোনোভ্যালেন্ট অ্যাটম আছে কে না Cl কটা আছে 2, তাহলে সেটা যোগ করে দাও তাহলে অ্যান্সার বেরোলো দেখো 4 ইন্টু 2 ইকুয়াল টু 2। কত বেরোলো 2। তাহলে 2 মানে কি 2 মানে কি 2 মানে হচ্ছে গিয়ে বলো sp2 sp কি বললাম 2 মানে হচ্ছে sp। ওকে, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এরপরে চলে আসো BCl3 তে। তো BCl3 এর কথা যদি বলি আমি তাহলে B এর অ্যাটমিক নাম্বার কত 5, B এর অ্যাটমিক নাম্বার 5, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে 2 3 হবে। তাহলে 2 3 যদি হয় তাহলে ভ্যালেন্সের ইলেকট্রন সংখ্যা কত হবে না 3 হবে। তাহলে এর জেড এর মানে হবে হাফ ইন্টু 3 প্লাস 2 না 3, কারণ হচ্ছে মোনোভ্যালেন্ট অ্যাটম আছে 3। তাহলে 3 3 6 ইকুয়াল টু হচ্ছে 3। এরপরে আমি Cl এরটাও একবারে বের করে দিই। দেখো এক্ষেত্রে কি হবে না এর হবে 2 4 6 যেহেতু, তাহলে কি হবে না হাফ 4 প্লাস 4 ইকুয়াল টু অ্যান্সার বেরাবে 4। তাহলে এক্ষেত্রে 3 এক্ষেত্রে 4, তার মানে এটা হবে কত না sp2 আর এটা হবে sp3। তাহলে কার সব থেকে বেশি, কার সব থেকে বেশি বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল সবচাইতে বেশি হচ্ছে sp, তারপরে sp2, তারপরে sp3। তাহলে এর ক্রমটা হবে এইভাবে। বলো সকলের কনফিউশন একদম দূর করতে পারলাম কি না? ওকে কোনো কনফিউশন আছে বলে আমার মনে হচ্ছে না আর, ঠিক আছে। চলো এরপর নেক্সট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করি। চলো দেখা যাক নেক্সট কোশ্চেনটা কি বলছে আমাদেরকে। বলছে NO3 মাইনাস NO2 মাইনাস আর NO2 প্লাস যদি এরকম কোনো দেওয়া থাকে আর এদেরকে যদি তোমাকে সাজাতে বলে তুমি কি করবে না এক্ষেত্রেও তোমাকে ফার্স্ট যে কাজ হবে সেটা হচ্ছে তোমার একটাই কাজ, সেটা কি না সেটা হচ্ছে তোমাকে হাইব্রিডাইজেশন নোটিস করতে হবে। কি নোটিস করতে হবে হাইব্রিডাইজেশন। দেখো আমি যদি নোটিস করি তো যে N সবার দেখো সেন্ট্রাল অ্যাটম SM, তাহলে N মানে কত 2 5, তার মানে এর যে ভ্যালেন্সের ইলেকট্রন সংখ্যা কত 5। তাহলে এর যদি আমি জেড এর মান ক্যালকুলেট করি কত হবে না z ইকুয়াল টু হবে হাফ ইন্টু 5 প্লাস 3 5 প্লাস 1। কেন না এক্ষেত্রে দেখো নেগেটিভ চার্জ আছে আর অক্সিজেন কোনো মোনোভ্যালেন্ট অ্যাটম নয়। ওকে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত আসবে না অ্যান্সার আসবে কত 3, অ্যান্সার আসবে 3। আর 3 মানে কত না 3 মানে হচ্ছে sp2। ওকে, 3 মানে হচ্ছে sp2। এরপরে যদি আমি এর জেড এর মান ক্যালকুলেট করি এক্ষেত্রেও কি হবে না হাফ ইন্টু 5 প্লাস 1 ইকুয়াল টু এটাও 3, তার মানে এটাও sp2। আর এক্ষেত্রে যদি দেখি তাহলে এক্ষেত্রে হবে হাফ 5 মাইনাস 1 হয়ে যাবে, কারণ এখানে প্লাস চার্জ আছে। তাহলে হয়ে যাবে কত না 4, তার মানে হয়ে যাবে sp কি sp3। ওকে, তো এক্ষেত্রে ভালোভাবে নোটিস করো, তাহলে এক্ষেত্রে তো এ সব থেকে লেস হবে, তাই তো এ সব চাইতে লেস হবে ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে যদি দেখি আমি। তো এরপরে যদি আমি বলি তার মানে এর কি হবে এর সব থেকে লেস হবে বন্ড অ্যাঙ্গেল, তারপরে এদের দুজনের। ওকে, কিন্তু এক্ষেত্রে যদি তুমি ভালোভাবে নোটিস করো এদের দুজনের মধ্যে দেখো sp2 আর এর sp3, তার মানে এদের দুজনের কি হয়েছে এদের হাইব্রিডাইজেশন সমান হয়ে গেছে। এরপর আমাদের কি নোটিস করতে হবে লোন পেয়ার নোটিস করতে হবে। আর লোন পেয়ার বের করার পদ্ধতি দেখো, লোন পেয়ার ইকুয়াল টু জেড মাইনাস জেড এর মান যা মাইনাস বন্ড অ্যাটম মানে বন্ডিং অ্যাটম, যতগুলো বন্ডিং অ্যাটম আছে জেড কত
এর ক্ষেত্রে জেড হচ্ছে 3 আর বন্ডিং অ্যাটমও 3, তার মানে হচ্ছে এ 0, লোন পেয়ার নেই। আর দেখো এর ক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে দেখো জেড এর মান হচ্ছে 3 আর বন্ডিং অ্যাটম হচ্ছে 2 ইকুয়াল টু লোন পেয়ার আছে 1, তার মানে যার লোন পেয়ার বেশি তার বন্ড অ্যাঙ্গেল কম, আর যার লোন পেয়ার নেই তার বন্ড অ্যাঙ্গেল বেশি। তাহলে যদি এক্ষেত্রে আমি সাজানোর চেষ্টা করি, তাহলে কিভাবে সাজাবো? তাহলে কার বন্ড অ্যাঙ্গেল সব থেকে বেশি? কার বন্ড অ্যাঙ্গেল সবচাইতে বেশি? বন্ড অ্যাঙ্গেল সবচাইতে বেশি হবে কার না, সেটা হবে গিয়ে যার লোন পেয়ার 0, বলো বুঝতে পারলে কিনা? এভাবে আমরা কি করতে পারবো, সাজাতে পারবো। বলো বুঝতে পারলে কিনা? তো এরপরে আমি একটা লাস্ট কোশ্চেন, তারপরে আমি আর কিছু বলছি না। তো দেখো কোশ্চেন নাম্বার একদম শেষ কোশ্চেন কি না, NH3 আর PH3 এর মধ্যে কার বন্ড অ্যাঙ্গেল বেশি আর কার বন্ড অ্যাঙ্গেল কম? এই কোশ্চেনটা দিয়ে আমরা প্রথমের কি টপিকটা আলোচনা শুরু করেছিলাম। তো এক্ষেত্রে দেখো জেড আছে আর এক্ষেত্রে দেখো PH3 আছে, তাহলে প্রথমে আমাদেরকে কী হবে না, জেড এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে জেড এর মান যদি আমি NH3 এর ক্ষেত্রে ক্যালকুলেট করি তাহলে কত হবে না, জেড ইকুয়াল টু হবে হাফ ইন্টু 5 প্লাস 3 কেন, এইচ আছে মোনোভ্যালেন্ট অ্যাটম, তাহলে ইকুয়াল টু কত বেরালো 4। তাহলে এই ক্ষেত্রে কী হবে না, sp3, আমি প্রথমেই বলেছিলাম এদের হাইব্রিডাইজেশন হবে sp3। তাহলে এক্ষেত্রে দেখো কী হবে না, এক্ষেত্রেও দেখো জেড এর মান যদি আমি ক্যালকুলেট করি হাফ ইন্টু 5 প্লাস 3 ইকুয়াল টু 4, তার মানে হবে এটাও sp3 আর এটাও sp3। তো এরপরে আমরা লোন পেয়ার দেখবো। যদি আমরা লোন পেয়ারের কথা বলি তাহলে দেখো NH3 এর ক্ষেত্রে কি লোন পেয়ার ইকুয়াল টু কী হবে, জেড এর মান মাইনাস কি মাইনাস হচ্ছে বন্ডিং অ্যাটম। তাহলে এক্ষেত্রে দেখো বন্ডিং অ্যাটম 3টা আছে, এনের সঙ্গে 3টা এইচ বন্ড আকারে আছে, তার মানে এক্ষেত্রে লোন পেয়ার 1, এক্ষেত্রেও দেখো লোন পেয়ার 1। তাহলে আমরা লোন পেয়ার থেকেও কিছু করতে পারলাম না। তাহলে এরপর আমরা কি করতে হবে না, এরপরে আমরা যাব লাস্ট স্টেপ কি না, সেন্ট্রাল অ্যাটম দেখবো। এক্ষেত্রে দেখো সেন্ট্রাল অ্যাটম কিন্তু উভয়ের ডিফারেন্স, আর কি, আর দেখো সাইড অ্যাটম কিন্তু একই এইচ। ওকে, এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি, আর তোমরা জানো তো এর ইলেকট্রোনেগেটিভিটি পি এর তুলনায় অনেক বেশি। তাহলে কার হবে, এর বন্ড অ্যাঙ্গেল বেশি হবে। কেন বেশি হবে এরপর আমি বুঝাচ্ছি। দেখো তো আমরা যদি এনকে ড্র করি এইভাবে কি হবে, এর লোন পেয়ার, আর এক্ষেত্রে এইচ। ওকে, এইচ, আর এক্ষেত্রে পি এর লোন পেয়ার এইচ। দেখো ভালোভাবে নোটিস করো, সকালে বুঝতে পেরে যাবে। তো যখন ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে তখন কি হবে, এই যে বন্ডিং যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো কি হবে, এন টানবে, মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে কি করবে, ইলেকট্রনগুলোকে টানবে, ইও ইলেকট্রন টানবে, এরপর টানার ফলে কি হবে না, ইলেকট্রনগুলো এক জায়গায় চলে আসবে, আর এর মধ্যে কি হবে না, রিপালশন তৈরি হবে। কি তৈরি হবে, রিপালশন তৈরি হবে, যার ফলে এদের যে বন্ড অ্যাঙ্গেল সেটা কি হবে, বৃদ্ধি পাবে। আর এক্ষেত্রে কি না, এর ইলেকট্রোনেগেটিভিটি কম, আর কি না, ইলেকট্রনগুলো দূরে থাকবে, এদের মধ্যে কোনো রিপালশন পসিবল নয়, তার জন্য কি হবে না, যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার বন্ড অ্যাঙ্গেলও তত বেশি। বলো বুঝতে পারলে কিনা? ওকে, আজকের ভিডিও এতদূর অবধি। যাদেরকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন টিপস নিয়ে। সাপোর্ট করে যাও।